আজকে রবিবার। জেনারেলি আমার রবিবার দিনটা বাড়ির কাজ না হলে পড়াশোনা করেই কাটে। খাওয়া দাওয়া তো আছেই বাঙালি। তো যাই হোক, আজকে পড়তে গিয়ে শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করছিলাম। পড়াশোনা করতে গিয়ে আমি শুক্রবারের মিন্ট মানিতে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, তো সেইটা পড়ছিলাম এবং আর্টিকেলটা পড়তে পড়তে আমার মনে হলো যে আপনারা যারা আমাকে ফলো করেন বা আমি যাদের সঙ্গে এই ফাইন্যান্সিয়াল টপিকগুলো নিয়ে আলোচনা করি, তাদের জন্য এই আর্টিকেলটা দি মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল। তো অনেকেই, আমি জানি যে অনেকে ইংরেজি পেপার পড়েন না বা সামহাও হয়তো অনেকের সময় হয় না, তো আমি ভাবলাম যে এই আর্টিকেলটা নিয়ে আমি সিম্পল ভাষায় ডিসকাস করি। এখান থেকে আপনারা অনেক অনেক সলিউশন পাবেন। বেসিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই আর্টিকেলটা। তো এই আর্টিকেলে চারজন ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সঙ্গে মিন্ট মানির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল এবং ওনাদেরকে 6টা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। প্রত্যেককেই সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো ওনারা ওই কোয়েশ্চেনগুলোর রেসপেক্টে অ্যান্সার দিয়েছেন। তো আমি ওনাদের অ্যান্সারগুলো পড়লাম এবং রিয়েলি এগুলো আমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হবে। তো কাইন্ডলি ভিডিওটা দেখুন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপনার জীবনের জন্য। ফাইন্যান্স, বিশেষ করে এই মার্কেটের এই ক্রাইসিসের সময় এই ভিডিওটা আপনার ক্ষেত্রে প্রচণ্ড উপকারী একটা ভিডিও হতে পারে। যদি আপনার কোনো ফ্রেন্ডও থাকে তাদেরকে শেয়ার করুন এবং কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এইরকম ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো আমি চেষ্টা করি আপনাদের জন্য আনার। চলুন এবার আর্টিকেলটা নিয়ে পড়া শুরু করা যাক। প্রথমেই দেখুন যে এক্সপার্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তাদের মধ্যে এই দুজনকে, গজেন্দ্র কোঠারি, একে যদি আপনি ফাইন্যান্স নিয়ে ফলো করেন, ইনি ইউটিউবে ভীষণভাবে অ্যাক্টিভ, ইনাকে আপনি চিনতে পারবেন। আরেকজন আছে, ইনিও স্যাম শেখর, ফাউন্ডার অফ আই থট পিএমএস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের উনি ফাউন্ডার। তো ইটস ওকে, আমি ইনাকে পার্সোনালি চিনি না। বাট এর মধ্যে আরেকজন আছেন, এনার নাম হচ্ছে দিলসাদ বিলিমোরিয়া, আমি চিনি না পার্সোনালি। কিন্তু এখানে আরেকজন যে লাস্ট ওয়ান যিনি আছেন, ধীরেন্দ্র কুমার, তো হি ইজ মাই ফেভারিট। মানে আমি ভ্যালু রিসার্চ প্রচণ্ডভাবে ফলো করি এবং ইনার গাইডেন্স, ইনি হয়তো আমাকে চেনেন না, বাট আই রিয়েলি রেসপেক্ট হিম। মানে ওনার প্রতিটা অ্যাডভাইস আমি চেষ্টা করি শোনার, খুবই ভালো। আমি ইনাকে প্রচণ্ড অ্যাডমায়ার করি। ওকে, এবার চলুন ইনারা কী বলেছেন এই সমস্ত টপিকগুলোতে, তো সেগুলো নিয়ে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন ডিসকাস করবো। অধৈর্য হবেন না, ভিডিওটা মন দিয়ে দেখুন, বেস্ট ভিডিও হতে চলেছে আপনার জন্য। ওকে, তো ফার্স্ট এই গজেন্দ্র কোঠারিকে ওনার অ্যান্সারগুলো দেখা যাক। তো উনি কী বলেছেন, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট রিস্ক শুড পিপল প্রিপেয়ার ফর নাও। মানে এখন এই অ্যান্ড হাউ, মানে এখন এই মুহূর্তে যে কী কী রিস্কের জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। তো উনি এখানে এই মুহূর্তে বলেছেন যে যেহেতু প্রচণ্ড জিওপলিটিক্যাল ক্রাইসিস আসছে, বুঝতেই পারছেন, ইরান ইসরায়েল ওয়ার, ইউএসএ ওয়ার, এআই লেড ডিসরাপশন, বিভিন্ন টেক কোম্পানিগুলোতে লে অফ হচ্ছে। তো এই কারণের জন্য ইনভেস্টারদের মোটামুটি একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলছে ওভারঅল মার্কেট জুড়ে। তো আমাদের একটা নেগেটিভ রিটার্নের জন্য এই বছরও প্রস্তুত থাকতে হবে। জেনারেলি এই 18 মাসে এটা কাইন্ড অফ একটা ফ্ল্যাট ইয়ার গেছে, মানে কোনো সেইভাবে পজিটিভ রিটার্ন হয়নি। কিন্তু এখানে আমার কিন্তু পজিটিভ রিটার্ন আছে, আমি আপনাদেরকে পোর্টফোলিও শেয়ার করতে পারি। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, টপিকে ফিরি। ওকে, তো তারপরে কি হচ্ছে যে এরপরে আরেকটা কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি, এই মুহূর্তে পোর্টফোলিওতে কি চেঞ্জ করতে উনি সাজেস্ট করছেন। উনি সাজেস্ট যেটা করছেন, যদি আপনার এসআইপি চলে তাহলে আপনি এসআইপিটাকে কিছু করার দরকার নেই, এসআইপি কন্টিনিউ করুন, ঠিক আছে। যদি মার্কেট 10%-এর উপরে ফল করে, তাহলে আপনার কাছে যদি লামসাম অ্যামাউন্ট করার মতো কিছু টাকা থাকে, তাহলে আপনি সেটা করতে পারেন। এবং সেই লামসাম অ্যামাউন্টের টাকাটা লিকুইড ফান্ডে রাখতে হয়, যেটা আমি বারবার বলেছি, ডেট ফান্ড বা লিকুইড ফান্ড, এগুলো সেফ টাকা পার করার জন্য অনেক বেটার জায়গা। আমার চ্যানেলে ডেট ফান্ড রিলেটেড ভিডিও আমি দিয়ে রেখেছি, আমরা চাইলে সেটা দেখতে পারেন। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন, ইজ 6 মান্থ এমার্জেন্সি ফান্ড রুল স্টিল এনাফ। আমি বারবার আমার ভিডিওতে বলেছি যে যাই করুন, কিছু ইনভেস্ট করুন বা ইনভেস্ট নাই করুন, এমার্জেন্সি ফান্ড আগে ক্লিয়ার করুন, ইট ইজ দ্য মাস্ট। দেখুন এখানে এনাকেও এই কোয়েশ্চেনটা করা হয়েছিল। তো এখানে উনি যেটা সাজেস্ট করেছেন যে মিনিমাম 12 মাসের জন্য একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে। আর 6 মান্থস কাদের জন্য, যাদের হচ্ছে যদি একজন স্বামী স্ত্রীর মধ্যে ধরুন একজন কাজ করেন, তার ক্ষেত্রে 6 মান্থসটা রিস্কি। যদি দুজনেই কাজ করেন তাহলে 6 মান্থস ফাইন, নো প্রবলেম। ওকে, তাহলে তারপরে কোয়েশ্চেন হচ্ছে যে কীভাবে নতুন লোন বা এক্সিস্টিং লোন এগুলোকে কীভাবে ম্যানেজ করা যায়। তো এখানে উনি যেটা বলছেন, যদি আপনার কোনো ইএমআই চলছে তাহলে সেটাকে কন্টিনিউ চালিয়ে যান। আর যদি নতুন লোন নেওয়ার দরকার পড়ে তাহলে সেটা মাথায় রাখবেন যাতে সেটা 30%, আপনার লোনটা আপনার ইনকামের স্যালারির 30% যেন ক্রস না করে। তো 30% আমি জানি, তাই আমি এখানে লিখে রেখেছি। তো এই রেশিওটা মেনটেন করার চেষ্টা করবেন। ওকে, এর নেক্সট কোয়েশ্চেন, হোয়াট মিস্টেক্স ক্যান ওয়ান মেক রাইট নাও। এই সময় হচ্ছে যেটা উনি আবার এটার উপর জোর দিয়েছেন যে হাউস হোল্ড শুড মেনটেন এ স্ট্রং বাফার ইন এমার্জেন্সি ফান্ড। কারণ এই মুহূর্তে যা সিচুয়েশান আসছে, জবের যা ক্রাইসিস আসছে,
তো আনসার্টেনিটি এই সময় মার্কেটে প্রচুর সমস্ত দিক থেকেই, তো ইমার্জেন্সি ফান্ডটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই মুহূর্তে নিউ ইকুইটি ইনভেস্টররা যাদের পোর্টফোলিও এখন নেগেটিভে আছে তাদের জন্য উনি যেটা করতে বলছেন সেটা হচ্ছে যে মিনিমাম 5 বছরের জন্য ইনভেস্টেড থাকতে বলছেন, এবং অ্যারাউন্ড ওই 10-12% এই 3-4 বছরের মধ্যে আপনি এক্সপেক্ট রিটার্ন করতে উনি সাজেস্ট করছেন, যে এর বেশি রিটার্ন এক্সপেক্ট করাটা ঠিক নয়। এবং এই হলো। এরপরে নেক্সট, ওকে, স্যাম শেখর উনি কি বলছেন, উনি একটু টেকনিক্যাল অ্যাসপেক্টসে বেশি গেছেন, মানে এটা যেমন অনেকটা রিলেট করতে পারি আমরা যারা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, বাট এক্ষেত্রে যেহেতু উনি পোর্টফোলিও ম্যানেজ করেন তো ইনি একটু বেশি টেকনিক্যালিটিস নিয়ে কথা বলেছেন, কীভাবে স্টক নিয়ে কোন বিজনেসে ইনভেস্ট করা উচিত, উনি বেসিক্যালি এই অ্যাঙ্গেলে গেছেন, এই ডিরেকশানে। তো চলুন তাও ডিসকাস করা যাক। তো হোয়াট রিস্ক শুড পিপল প্রিপেয়ার ফর অ্যান্ড হাউ, ফার্স্ট কোয়েশ্চেনে। তো ফার্স্ট কোয়েশ্চেনে উনি বলছেন যে পোর্টফোলিও শুড বি বিল্ড অ্যারাউন্ড বিজনেসেস দ্যাট ক্যান পাস অন দ্য কস্ট প্রেশার টু দ্য কাস্টমার্স। বুঝতে পারছেন অনেকটা টেকনিক্যাল টার্ম, মানে যে হোয়াইল মেনটেনিং দ্য ব্যালেন্স অ্যাসেট মিক্স টু ম্যানেজ দ্য ভোলাটিলিটি। মানে উনি কী বলবো আপনাদেরকে সহজ ভাষায় বলতে গেলে, যে উনি বলতে চাইছেন যে প্রথম তো পোর্টফোলিওটাকে একটা ডাইভার্সিফাই করুন, ঠিক আছে, যাতে আপনি এই ভোলাটিলিটিকে ম্যানেজ করতে পারেন, এবং সেই বিজনেসে টাকা ইনভেস্ট করুন যে ক্ষেত্রে আপনার সেই বিজনেসের ভ্যালুয়েশনটা এতটা হাই নয়, ঠিক আছে, যাতে আপনার উপর কস্ট প্রেশারটা কম পড়ে, ঠিক আছে। আরেকটা হচ্ছে নেক্সট, হোয়াট পোর্টফোলিও চেঞ্জ শুড ওয়ান কনসিডার। এই যে নেক্সট বলেছেন যে এক্সপোজার টু হাইলি ভ্যালুড বিজনেসেস শুড বি রিডিউসড। মানে এক একটা বিজনেসের এখন আপনি যদি দেখেন পিই রেশিও 200-300, তো চেষ্টা করতে যে এই সব বিজনেসগুলো থেকে একটু দূরে থাকতে। আচ্ছা, যেগুলোতে আপনার সাউন্ড ভ্যালুয়েশন মোটামুটি আছে সেইগুলো আপনাকে ইনভেস্ট করতে। ওই যে বললাম এটা একটু টেকনিক্যাল, বেশি যারা স্টককে ইনভেস্ট করে তারা হয়তো ব্যাপারটা একটু রিয়েলাইজ করতে পারবে, বাট এ বিট টেকনিক্যাল, অসুবিধা নেই, পরের এইগুলো খুবই ভালো, পরের যে অ্যাডভাইসগুলো আছে। ওকে, তারপরে হচ্ছে ইজ এ 6 মান্থ এমার্জেন্সি ফান্ড। উনি এমার্জেন্সি ফান্ড নিয়ে বলেছেন কি, দেখুন উনি এমার্জেন্সি ফান্ড নিয়ে বলেছেন, হ্যাঁ এখানে উনি এমার্জেন্সি ফান্ড নিয়ে বলেছেন যে 1.5 থেকে 2 বছর, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কে কীভাবে দেখছে। তো ওনার ক্ষেত্রে মনে হয়েছে 18-24 মান্থস অফ এমার্জেন্সি মানে এক্সপেন্সেস ক্যান প্রোভাইড মিনিংফুল স্টেবিলিটি, 1.5 থেকে 2 বছর। ওকে, এরপরে উনি বলছেন যে এক্সিস্টিং লোন কীভাবে ম্যানেজ করতে। তো ওনার ক্ষেত্রে মনে হচ্ছে যদি আপনি তাড়াতাড়ি লোনটাকে শেষ করতে চান তাহলে অ্যাডিশনাল পেমেন্ট করুন 10%, যাতে আপনার টেনিওর অফ ইএমআইটা কমে যায়। অ্যান্ড উনি আরও অ্যাভয়েড করতে বলছেন, যেটা অনেকেই হোম লোনের উপর টপ আপ নেন, মানে সেগুলো না করতে, নতুন গাড়ি কেনার লোন নিচ্ছেন বা হচ্ছে এই সময় ফ্রেশ ক্রেডিট কার্ডের উপর পার্সোনাল লোন নিচ্ছেন, সেগুলো উনি অ্যাভয়েড করতে বলছেন। নেক্সট, হোয়াট মিস্টেক্স ক্যান ওয়ান মেক রাইট নাও। এই যে বাইং হোমস, মানে এই মুহূর্তে যেহেতু সস্তায় একটু লোন পাওয়া যাচ্ছে সেই কারণে এখন কনজামশন লোন এগুলো নিতে না বলছেন। ওকে, আর বলেছেন যে নিউ ইকুইটি ইনভেস্টরদেরকে যাদের পোর্টফোলিও ইন রেড তাদের ক্ষেত্রে কি বলছেন, তাদের ক্ষেত্রে মানে কি অ্যাডভাইস দিচ্ছেন। উনি এক্ষেত্রে অ্যাডভাইস দিচ্ছেন যে পোর্টফোলিওটা তৈরি করার আগে একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে, তো যাতে আপনার কোনো প্রবলেম আছে কি না বা কোনো কারেক্টিভ অ্যাকশন নেওয়া যায় কি না সেইটা যাতে আপনি ধরতে পারেন। অনেকেই আছে যারা নিউ ইনভেস্টার নিজেরা ইনভেস্ট করেন, তো তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, ওনারা মানে সেটা সবাই আমরা করেছি, মানে ইভেন আমিও করেছি, কিছু ভুল স্টকে ইনভেস্ট করে ফেলি তখন, তো সেগুলো থেকে আস্তে আস্তে শিক্ষা নিতে হয়। তো উনি বলছেন যে কাউকে একজন এক্সপিরিয়েন্স কারোর সঙ্গে সেটা শেয়ার করতে, মেনলি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে। ওকে, নেক্সট যার আলোচনা করবো, ওকে, দিলশাদ বিলিমোরিয়া। তো ইনি কি বলছেন দেখা যাক। হ্যাঁ, ইনিও সেম কথা, হোয়াট রিস্ক, এখানে অ্যাডিকুয়েট এমার্জেন্সি ফান্ড। দেখছেন তাহলে প্রতিজন এক্সপার্টই সেম কথা, সবাই কিন্তু একটা জিনিসের উপর খুব জোর দিচ্ছেন, সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। একটা মানে স্টেবল এমার্জেন্সি ফান্ড ইজ দ্য মোস্ট নেসেসারি। আপনাকে সারা জীবনে ইনভেস্ট করতে হবে না, হয়তো আপনি অনেকেই ইনভেস্ট না করে এফডি থেকেই সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, কিন্তু এমার্জেন্সি ফান্ড এমন জিনিস, কারোর জীবনে এমার্জেন্সি আসেনি সেটা হতে পারে না, ঠিক আছে। এবং ইনি আরও বলছেন যে অ্যাডিকুয়েট হেলথ ইন্স্যুরেন্স ইজ ইকুয়ালি ক্রিটিক্যাল। এই যে এখন যে ধরনের মেডিকেল ইনফ্লেশন হচ্ছে, যেভাবে আপনি একবার হসপিটালে যাওয়া মানে আপনার সেভিংস অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে একটা অ্যাডিকুয়েট হেলথ ইন্স্যুরেন্স থাকাটাও খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তারপরে উনি কি বলছেন যে পোর্টফোলিও চেঞ্জের ক্ষেত্রে, যে এই পোর্টফোলিওর ক্ষেত্রে উনি বলছেন যে প্রত্যেকের রিস্ক প্রোফাইল আলাদা, টাইম হরাইজনটা আলাদা, মানে কে কত বছরের জন্য ইনভেস্ট করতে পারবে সেটা আলাদা, প্রত্যেকের গোলটা আলাদা, যে আমি কিসের জন্য ইনভেস্ট করতে চাই বা আপনি কিসের জন্য ইনভেস্ট করতে চান সেটা আলাদা। সো যদি আপনার এইগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আপনার এই মার্কেট ভোলাটাইলিটিতে এতটা আপনার ওরিড হওয়ার কিছু নেই, কোনো চেঞ্জও করার দরকার নেই। এবং এক্ষেত্রে উনি এক্সপোজার টু লার্জ ক্যাপ,
নিফটি 50 অ্যান্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ডে এটাকে এক্সপোজারটা বেশি করতে বলছেন বা মেনটেন করতে বলছেন, কারণ এইগুলো এই মার্কেট ভোলাটিলিটির সময় একটু স্টেবল রিলেটিভলি। যদি আপনি স্মল ক্যাপ বা মিড ক্যাপ, এখন আপনি দেখতেই পারবেন যদি আপনি বেশি অ্যামাউন্ট স্মল ক্যাপ বা মিড ক্যাপ ইনভেস্ট করে থাকেন, তাহলে দেখবেন যে প্রচণ্ড মানে এখন আপনার পোর্টফোলিও একদম লালে লাল। সে রিলেটিভলি যারা লার্জ ক্যাপে একটু ইনভেস্ট করে রেখেছে বেশি, তাদের একটু স্টেবল কন্ডিশনে আছে। তো উনি ওটাই বলছেন। উনি সেম কথা বলেছেন যে 6 মান্থস এমার্জেন্সি ফান্ড তাদের জন্য ঠিকঠাক আছে যারা দুজনই স্বামী স্ত্রী কাজ করেন, আর যদি একজন কাজ করেন তাহলে তার জন্য উনি সাজেস্ট করছেন যে মিনিমাম 12 মান্থস। ওকে। তারপরে হচ্ছে লোন নিয়ে উনি কী বলেছেন, যেটা আমি তখন বলেছিলাম যে আপনার ইএমআই শুড বি উইদিন 30 to 35%, মানে 30 থেকে 30%-এর উপরে আপনার ইনহ্যান্ড স্যালারির যেন ইএমআই না যায়, তাহলে কিন্তু আপনি খুব চাপে আছেন। ওইটাকে সবসময় চেষ্টা করবেন আপনার প্রতি মাসের ইএমআই যেন আপনার ইনহ্যান্ড স্যালারি 30%-এর নিচে থাকে, ঠিক আছে। ক্রেডিট কার্ড লোন অ্যাভয়েড করতে বলছেন, যাতে ক্রেডিট কার্ডের লোনের ইন্টারেস্ট রেট অনেক হাই হয়। ওকে, নাও হোয়াট মিস্টেক্স ক্যান ওয়ান মেক রাইট নাও, ইয়ং হাউস হোল্ডস আর নাও রিলাইং অন ক্রেডিট কার্ড। উনি যেটা বলছেন যে এখন যারা ইয়াং জেনারেশন তারা বেসিক্যালি ক্রেডিট কার্ড লোন বা ক্রেডিট কার্ডের স্পেন্ডিংয়ের উপর প্রচণ্ড একটা মানে রিলায়েবল থাকে, যে ডিপেন্ডেন্ট থাকে। তো ভাবে যে ওখান থেকে আমার এই মুহূর্তে তো আমাকে টাকা দিতে হচ্ছে না, পরে ওটাকে ইএমআইতে কনভার্ট করেন, আর ইএমআইতে কনভার্ট করা মানে ক্রেডিট কার্ডের স্পেন্ডিং মানে ওর ইন্টারেস্টের কোনো সীমা নেই। তো বেস্ট এই জায়গাটা একটু ডিসিপ্লিন মেনটেন করতে বলছেন, এবং যাতে আপনার লং টার্ম ওয়েলথ ক্রিয়েট হয়। ওকে, নিউ ইনভেস্টার যাদের পোর্টফোলিও রেড, তাদের জন্য উনি বলছেন নো নিড টু প্যানিক ইন মার্কেট ডাউনটার্নস, এই সময় প্যানিক করতে না বলছেন, স্টে ইনভেস্টেড, এই সময় ইনভেস্টেড থাকতে বলছেন। অ্যালোকেট মোর টু লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ অ্যান্ড মাল্টি অ্যাসেট ফান্ড, যাতে মানে লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ এগুলোতে যেহেতু একটা ব্যালেন্স মেনটেন হয়, আপনি কমপ্লিটলি স্মল ক্যাপ বা মিড ক্যাপে এক্সপোজ নন, ফলে একটু আপনাকে এই মুহূর্তে স্টেবিলিটি দেয়। ওকে, নেক্সট কামিং টু মাই ফেভারিট পারসন ধীরেন্দ্র কুমার। ওকে, তো উনি কি বলছেন, উনি ফার্স্টেই বলেছেন যে এই সময় যে রিস্কটা কোনো অয়েলও নয়, ওয়ারও নয়, এই সময়ের মেন রিস্ক হচ্ছে ইনভেস্টার্স প্যানিক। আমরা যদি প্যানিক করে ওখান থেকে উইথড্র করে যাই, আপনার পোর্টফোলিও বেচে দিই, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্যানিক, মানে এটাই সবচেয়ে বড় রিস্ক এই মুহূর্তে। তো হোয়াট পোর্টফোলিও চেঞ্জ শুড ওয়ান কনসিডার, এক্ষেত্রে উনি বলছেন যে ফ্রেশ ইনভেস্টমেন্ট, যেভাবে আপনার যদি প্ল্যান থাকে এসআইপি, আপনি ঠিক সেইভাবেই করুন, উইথ দ্য সেম ফান্ডস, সেম অ্যামাউন্ট অ্যান্ড সেম টাইম লাইন্স। মানে উনি যেটা বলছেন যে আপনার এই মুহূর্তে শুধুমাত্র বিকজ অফ দিস ভোলাটিলিটি এবং মার্কেট নিউজ পেপার হেডলাইন্স আপনার কোনো চেঞ্জ করার দরকার নেই। যদি আপনার ওয়েল রিসার্চ ফান্ডে আপনার এসআইপি করা থাকে, আপনি সেটা কন্টিনিউ করুন। এবং পার্সোনালি আমি নিজে ওনার এই অ্যাডভাইসটাই ফলো করি। এই যত দিন এই মার্কেটে এসছে আমি সেমভাবে আমার এসআইপি করে গেছি, বিশ্বাস করুন, এতে আমার কিচ্ছু ক্ষতি হয়নি। ইজ 6 মান্থস এমার্জেন্সি ফান্ড রুল স্টিল এনাফ, এইটা সম্বন্ধে ওনার ওপিনিয়নটা একটু ডিফারেন্ট। উনি বলেছেন যে 6 মান্থস এমার্জেন্সি ফান্ডটা যে নর্মালি ইট ইজ অ্যাডিকুয়েট, মানে এটা হয়ে যায়, মানে এতে কোনো অসুবিধা হয় না। কারণ এমার্জেন্সি ফান্ডের উদ্দেশ্যটা হচ্ছে যে যদি আপনার কোনো পার্সোনাল জব লস হয় বা হচ্ছে মেডিকেল এমার্জেন্সি হয়, তাহলেই একমাত্র এমার্জেন্সি ফান্ডের কাজ। এমার্জেন্সি ফান্ডের এইটা কাজ নয় যে ইরান ইসরায়েল ওয়ার হচ্ছে, তাতে যদি আপনার জব থাকে, আপনার যদি রেগুলার স্যালারি থাকে, তাহলে এমার্জেন্সি ফান্ড আপনার মানে তাতে সেই কারণের জন্য আপনি এমার্জেন্সি ফান্ড বিল করে কী করবেন। এমার্জেন্সি ফান্ড আপনার এমার্জেন্সির জন্য, গ্লোবাল আনসার্টেনিটির জন্য নয়। তো আমার মনে হয় ইট মেক সেন্স। তো এটা তো বুঝতেই পারলেন। তো যে কারণে আপনার গ্লোবাল অ্যাংজাইটির সঙ্গে আমরা নিজের এমার্জেন্সি ফান্ড গুলিয়ে লাভ নেই। তো আপনার মোটামুটি উনি বলছেন যে 6 মাস যদি আপনার এমার্জেন্সি ফান্ড ক্রিয়েটেড থাকে, মানে আপনি যদি ক্রিয়েট করতে পারেন, দ্যাট ইজ এনাফ। ওকে, তো এরপরে নতুন লোনের ক্ষেত্রে বলছেন যে যদি আপনার হোম লোন দরকার থাকে, যদি সেটা আপনি কমফোর্টেবল আপনার মানে ওই 30% ইএমআইয়ের মধ্যে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে অবশ্যই উনি প্রসিড করতে বলছেন। আর এক্সিস্টিং লোনের ক্ষেত্রে উনি চাইছেন যে নর্মাল আপনার যেরকম প্ল্যান ছিল সেভাবেই করুন, অ্যাগ্রেসিভ প্রিপেমেন্ট করতে না বলছেন। কারণ অ্যাগ্রেসিভ প্রিপেমেন্ট করলে কী হবে, যে ওই টাকাটা যদি আপনি ওই টাইম যেটা আপনি তাড়াতাড়ি করে আপনি লোন শোধ করছেন, সেই টাকাটা যদি আপনি ইকুইটিতে ইনভেস্ট করতেন, অনেকটা বেশি রিটার্ন পেতেন, ফলে এটা অনেকটা বেশি লাভজনক হতো। তো মানে ব্যাপারটা আপনাকে যদি আমি একটু ইজি করে বোঝাই, ধরুন আপনি ব্যাংকের কাছ থেকে 8% আপনি ইন্টারেস্ট দিচ্ছেন একটা লোনের জন্য, সেইখানে যদি আপনি সেই অ্যামাউন্টটা তাড়াতাড়ি ব্যাংকে পেমেন্ট না করে ওই টাকাটাই আপনি একটা এসআইপি করতেন, সেখানে যদি মিনিমাম আপনি 12% রিটার্ন পেতেন, তাহলে আপনার 4% প্রফিট হতো। তো উনি এটাই মিন করতে চাইছেন। আমার মনে হয় এটা খুবই একটা ভালো অ্যাডভাইস। ওকে, হোয়াট মিস্টেক্স ক্যান ওয়ান মেক রাইট নাও, উনি বারবার যেটা বলে থাকেন যে প্যানিক সেল, এখন অনেকেই এসআইপি বন্ধ করে দিচ্ছে, শিফট টু গোল্ড অ্যান্ড ফিক্সড ডিপোজিট, যেগুলো খুবই রিস্কি। সব কিছু যে কোনো একটা অ্যাসেট ক্লাসে ঢুকিয়ে ফেলা বা একবারে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া, মানে দুটোই ইকুয়ালি ব্যাড। ওকে, তো এই ক্ষেত্রে এইরকম কোনো ড্রাস্টিক ডিসিশন নিতে উনি বারণ করছেন। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট শুড নিউ ইকুইটি ইনভেস্টার ডু ইফ ইন দ্য রেড। তো এক্ষেত্রে ওনার
মানে অ্যাডভাইসটাও খুব সুন্দর। দেখুন জেনারেলি বলছেন উনি যেটা বলছেন যে ইকুইটি পোর্টফোলিওজ উইল পিরিয়ডিক্যালি টার্ন নেগেটিভ, মানে ইকুইটি পোর্টফোলিও মানেই একটা ভোলাটিলিটি থাকবে, কখন এটা পজিটিভ থাকবে, কখন এটা নেগেটিভ থাকবে, এবং দ্যাট ভোলাটাইলিটি ইজ দ্য প্রাইস অফ লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন, দ্যাট ইজ দ্য বিউটিফুল ওয়ার্ড। মানে আপনি এই যে লং টার্ম একটা ওয়েলথ ক্রিয়েট করছেন তার জন্য তো আপনাকে একটা প্রাইস দিতে হচ্ছে। আপনি ভাবছেন যে শুধু মিউচুয়াল ফান্ডকে আমি এক্সপেন্স রেশিও দিয়ে দেবো তাহলেই আমার হয়ে গেল না, আপনাকে যে প্রাইসটা দিতে হচ্ছে সেটা হচ্ছে এই ভোলাটিলিটি। ভোলাটিলিটি হচ্ছে ইজ দ্য প্রাইস অফ দিস লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন অ্যান্ড গ্রোথ, যেটা যে একটা হিউজ অ্যামাউন্ট গ্রোথ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো সেইটা উনি বলছেন যে প্যানিক না করতে। নর্মালি একটা মোদ্দা কথা চারজনের কাছ থেকেই যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে স্টে ইনভেস্টেড। আপনি যদি ইনভেস্টেড থাকেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, লং টার্মে আপনি দুর্দান্ত একটা রিটার্ন তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটা একটু বড় ছিল, কিন্তু এই ভিডিওটা যদি সত্যি আপনি দেখেন, আমি পারলে আর আপনি যদি পেপার পড়তে পারেন বা পেপার পড়তে চান তাহলে এইটা হচ্ছে ফ্রাইডে মিন্ট মানে মিন্ট পেপার এটা পাবলিশ হয়েছে, আপনি পেপারটা কিনেও রেখে দিতে পারেন। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী ছিল, কারণ আজকেরটা আমার কথা নয়, এক্সপার্টদের কথা। তো আপনারা কাইন্ডলি ফলো করুন, আশা করছি সুবিধা হবে। থ্যাংক ইউ।